দুঃখজনকভাবে সত্য, আজকে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষার ধারণ করে যে সরকারটি আছেন, বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকেই, ওনাকে ডক্টর ইউনিভার্স বলা হয়। ওনার বিশ্বব্যাপী চরম মানে কি বলবো, একটা গ্রহণযোগ্যতার কারণে খুব কি এগিয়ে যেতে পারছেন উনি। বিনিয়োগটা আপনি স্থবির হয়ে গেছে। লেটেস্ট একটা ডেটা আমাদের কাছে আছে, 71% বিনিয়োগ কমে গেছে। যেখানে কর্মসংস্থান, এক্সপোর্ট, জিডিপিতে একটা ইম্প্যাক্ট রাখার সুযোগ থাকে। জুলাই 36 ফোরাম মূলত আমার ছেলে, নটরডেম পড়ুয়ার ছেলে, তার সিনিয়র ফ্রেন্ডদের যখন অবস্থা দেখলাম, খুবই একটা বাজে অবস্থা। অন্তপক্ষে 90 সেই স্মৃতিটা মাথায় রেখে কিন্তু আমরা রাস্তায় নেমে আসি। আমি নিজেরাই বলতে পারি আমার সন্তান স্টুডেন্টের এটা ছিল না, পুরো অভ্যুত্থানটা ছিল স্বতঃস্ফূর্তভাবে আপামর জনসাধারণের। আমাদের তাৎক্ষণিক বিশ্বাস ছিল যে হ্যাঁ, আমরা একটা 70-71 নির্বাচনের যে স্বাধীনতা পেয়েছি, পতাকাকে পেয়েছি, এটা অনেকে নেমসেক ফ্ল্যাগ বলতে পারে। আমরা এটাকে সত্যিকারভাবে মৌলিক একটা জায়গায় উত্তরণের সুযোগ পেয়েছি 53 বছর পরে। সম্ভবত দিস ইজ দ্য লাস্ট ট্রেন। আমরা একান্তভাবে বিশ্বাস করি আমাদের উত্তরণটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। মূলত যে কারণে জুলাই 36 ফোরাম অপরাজেয় বাংলা থেকে আমরা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে চেয়েছি। আমাদের কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন যে রাষ্ট্রীয় কোষাগারের বলেন, আপনার আমার ট্যাক্সের টাকা বলেন, প্রচণ্ড নয়ছয় হয়েছে। আপনার আমার ঘাড়ে সব মিলিয়ে প্রায় 51 লক্ষ কোটি টাকার বেশি দায় চেপে আছে। নাবিশ্বাস ফুটার অবস্থা সারা দেশে। আমরা গেছি বিভিন্ন খাত নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি সমূহ সম্ভাবনা আছে এবং ইচ্ছাকৃতভাবে সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। স্যামসাংয়ের অভিজ্ঞতা আপনারা জানেন, বাংলাদেশে এসেছিল 12 বছর আগে, ডিসকারেজ করা হয়েছে। তারা ভিয়েতনামে গিয়ে একটি প্ল্যান্ট থেকে আজকে তাদের যে এক্সপোর্ট, এটা আমাদের সারা বছরের বাংলাদেশের পুরো এক্সপোর্টের ফিগারের চেয়ে বেশি। চিন্তা করে দেখেন আমরা কোথায়, কতটা আমাদের ডেলিভারিলি পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করতাম 16 বছর আগে গোল্ডম্যান স্যাচ, যেহেতু আমি অর্থনীতি নিয়ে কাজ করি, কর্মসংস্থান আমাদের হচ্ছে মূল লক্ষ্য, এক্সপোর্টটাকে আমরা ওভার ডাইভার্সিফাই করতে চাই। বাংলাদেশকে নেক্সট 11 ইকোনমিতে প্রেডিক্ট করা হয়েছিল আজ থেকে 16 বছর আগে। আপনি নিশ্চিত থাকুন এই জায়গাটা আমরা পিছিয়ে গেছি। কতটা অধপতন হয়েছে একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। শুধু আউটসোর্সিংয়ে ছিল আমরা নাম্বার 2 ইন দ্য ওয়ার্ল্ড। সেই আউটসোর্সিংয়ে আজকে আমরা 29তম অবস্থান নিয়ে সগর্বে বিরাজ করছি। লজ্জায় আমাদের মুখ দেখানোর অবস্থা থাকে না। আমরা এর মধ্যেও চেষ্টা করেছি, আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, বিনিয়োগ নিয়ে হোক, দেশের বেকারত্বের হার সর্বকালের সর্বোচ্চ স্থানে আছে। আমরা চেষ্টা করেছি বেশ কিছু বাইরের প্রতিষ্ঠানতে বাংলাদেশে বিনিয়োগ করে, ইভেন ভিয়েতনামের মতো দেশ তাদের অনেক ইন্ডাস্ট্রি রিলোকেট করতে চায়, সেটা বাংলাদেশে আসতে পারে কিনা আমরা চেষ্টা করেছিলাম, যাতে তাতে করে আগামী আমাদের একটা প্রজেকশন ছিল আগামী 6 বছরে ন্যূনতম 24 মিলিয়ন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো দেশের অভ্যন্তরে রিলোকেশনের মাধ্যমে। দুঃখজনকভাবে সত্য, আজকে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষার ধারণ করে যে সরকারটি আছেন, বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকেই, ওনাকে ডক্টর ইউনিভার্স বলা হয়। ওনার বিশ্বব্যাপী চরম মানে কি বলবো, একটা গ্রহণযোগ্যতার কারণে খুব কি এগিয়ে যেতে পারছেন উনি। বিনিয়োগটা আপনি স্থবির হয়ে গেছে। লেটেস্ট একটা ডেটা আমাদের কাছে আছে, 71% বিনিয়োগ কমে গেছে। আমাদের জন্য সবচেয়ে বড় যিনি অ্যাম্বাসাডর হতে পারতেন, তাকে আমরা সেই সম্মানটুকু ধরে রাখতে দিচ্ছি না। এটা আমাদেরই ব্যর্থতা। আমি রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলবো না। জুলাই অভ্যুত্থানে অবশ্যই সবার অংশগ্রহণ ছিল, সবচেয়ে বেশি ছিল স্বতঃস্ফূর্তভাবে নেমে আসা মানুষের। সেই আকাঙ্ক্ষার ধারণা আমরা করতে পারছি না। আমরা যে কারণে এখানটায় আমরা আসতে বাধ্য হয়েছি, আমরা চট্টগ্রামে একটা বিনিয়োগ সম্মেলন আয়োজন করেছিলাম নভেম্বরে 30 তারিখ। বহুজাতিক বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছিল এবং 30 তারিখ চিটাগংয়ে জয়েন করবে, যেন ঢাকা পর্যন্ত তারা এসেছিল।
আমরা জানতাম বাংলাদেশে অনেক অনেক মানুষ আছেন তারা ধর্মকে নিয়ে কাজ করেন, আবার অনেকে ব্যবসাও করেন বেশ ভালোভাবেই, যদি ভারতের মতো অতটা বাজেভাবে আমাদের এখানে হয়ে ওঠে না। হঠাৎ করে একজন প্রভুর আবির্ভাব হলো বাংলাদেশে, দক্ষিণ পূর্ব কোণে চট্টগ্রামে 27শে নভেম্বর। এই প্রভুর অভ্যুদয়, ক্লিন শেভড একজন প্রভু, পুরো পরিকল্পনা আমাদের ভেস্তে দিল। আমরা যেখানে 19.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট একটা প্যাকেজ তৈরি করতে পারছিলাম, আমাদের গলদঘর্ম হচ্ছিল পুরো হাউসকে। প্রচণ্ডভাবে আমরা পিছিয়ে বললাম, সরাসরি ওদের এখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো এমবেসিগুলো থেকে। কতটা পিছিয়ে পড়ছে বাংলাদেশ আমরা খবরই রাখি না। আজকে ভিয়েতনাম মতো ইন্ডাস্ট্রির, সাউথ কোরিয়া বাদ দেন, ভিয়েতনামের মতো দেশ থেকে রিলোকেশন যদি আমার দেশে না হয়, আফ্রিকান দেশগুলোতে যায়, আমরা কি করব? আমাদের কাছে মনে হলো যে বাংলাদেশ সত্যিকারভাবে তার জায়গায় ফিরে আসতে পারে যখন এই প্ল্যাটফর্মে যারা উপস্থিত আছেন, যারা ভবিষ্যতে যুক্ত হবেন, সেই দায়বদ্ধতার জায়গা থেকে অসাধারণ একটা প্ল্যাটফর্ম গড়ে উঠবে। অনেকে বলছে সমঝোতা মঞ্চ, আমি এটি বিশ্বাস করি এটা হবে বাংলাদেশ 2.0 ফিউচারিস্টিক একটা প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশকে সত্যিকারভাবে, সত্যিকার অর্থে আগামী 41 সনের মধ্যে পৃথিবীর 11তম বৃহত্তম অর্থনীতি হিসেবে দাঁড় করাতে পারে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতে পারি, আমি রিপিট করছি, দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। অর্থনীতিবিদগণ কি বলেন জানে না, যতটা ভঙ্গুর অবস্থা দেশকে করে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে সেবাদাসদের কারণে, বাংলাদেশ 71কে বুকে নিয়ে 24-এর স্পিরিটটাকে ধারণ করে চমৎকারভাবে কামব্যাক করতে পারে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা সামনের দিনগুলোতে সংযুক্ত হবেন, দায়িত্ব নিয়ে এগোবেন, আমাদের কাছে অনুরোধ, দয়া করে দয়া করে দয়া করে নিজেদের প্রতি সম্মানটুকু রাখুন। আপনাদের কারোর কাছে কোনো আস্থাই ছিল না 17 জুলাইয়ের পর থেকে, যখন রাস্তায় মানুষজন নেমে এসেছিল। রাজনীতিবিদদের তারা ক্যারি করেন, টু বি ভেরি অনেস্ট, রাস্তায় যারা ছিলেন তারা জানেন। আপনারা মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন, কিন্তু মানুষ বাধ্য হয়েছিল। প্রচণ্ড প্রতাপশালী, হ্যাঁ, অনেকেই জুতো নিয়ে পালাতে সাহায্য করেছিল। 800 বছরে কেউ জুতো ছাড়ে পালিয়েছেন, এবার হয়তো জুতো নিয়ে যেতে পেরেছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ওই জায়গায় ফিরে আসবে, 11তম অর্থনীতি হিসেবে দাঁড় করাবে। শুধু তা না, আগামী 6টি অর্থ বছরের মধ্যে আমরা এই 2025 থেকে আমরা যদি কাউন্ট করি, আগামী 6টি অর্থ বছরের মধ্যে 25 বিলিয়ন বাংলাদেশে বিনিয়োগ করার সুযোগটা আছে, যেটা সার্ক এবং বাংলাদেশকে আসিয়ান দুটো ব্লকের মাঝখানে, আমরা যেটাকে বলি স্মার্ট প্লেয়ার, জিও ভূ কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা আছি। দ্যাট ইজ দ্য বেস্ট জিওগ্রাফি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ
সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।